আজকে তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের অধ্যায়টা হলো গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা নিয়ে মিলিয়ে আলোচনা করব। এবং সরল রেখা এই চ্যাপ্টারটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত সালে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই সরলরেখা অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তো সামনে তোমাদের ভর্তি পরীক্ষাগুলোতেও কিন্তু এই সরলরেখা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আজকে এই লেকচারটাতে মিললে সরলরেখার যতগুলো টাইপ আছে এবং প্রত্যেকটা টাইপের যতগুলো ফর্মুলাগুলো আছে সকল কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো কীভাবে দ্রুত সলভ করতে হয় সেটার টেকনিকগুলো শেখাই দেবো। এবং এই টেকনিকগুলো যদি শিখতে পারো তাহলে সামনে ভর্তি পরীক্ষা যখন এই অধ্যায় থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে তখন কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবা। এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ক্লাস দেখার সময় অবশ্যই এই ক্লাসটা সুন্দরভাবে খাতায় নোট করে নিবা। তাহলে পরবর্তীতে রিভিশন দিয়ে ভর্তি পরীক্ষা যখন তুমি যাবা তখন পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে তুমি কি খুব ইজিলি চান্সও পেয়ে যাবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, বাবার মুখে হাসি ফোটাতে পারবা। তো প্রথম মিললে আমরা আজকে এই সরলরেখার টাইপ 1 নিয়ে আলোচনা করব। এই টাইপ 1টা কি নিয়ে? এটা হলো স্থানাঙ্ক নির্ণয় সম্পর্কিত তথ্য নিয়ে আমরা জানবো। তো স্থানাঙ্ক এই টাইপটার ক্ষেত্রে প্রথম আমরা যে ফর্মুলাটা সম্পর্কে জানবো সেটা হলো 1 নম্বর ফর্মুলা। এই 1 নম্বর ফর্মুলাটা কি নিয়ে? কখনো যদি কার্টেসীয় স্থানাঙ্ক থাকে সেখান থেকে যদি পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হয় তাহলে কি কি ফর্মুলা আছে সেটা সম্পর্কে আগে জানবো। তো প্রথম কথা হলো এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আসলে এক্স আর ওয়াই এর মানটা তোমাকে দেওয়া থাকবে, সেখান থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা মানে তোমাকে পোলার মানে হলো আর এর মানটা বের করতে হবে আর থিটার মানটা বের করতে হবে। অর্থাৎ প্রশ্ন তোমাকে এক্স আর ওয়াই দেওয়া থাকবে, সেখান থেকে যদি আর থিটা বের করতে বলে অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আর বের করার সূত্র হবে আর সমান হবে √(x² + y²) এক্স আর ওয়াই তো দেওয়াই থাকবে। আর কখনো যদি এই যে এখানে যে আমাদের পি এবং এক্স দেওয়া থাকবে এর অবস্থানটা যদি এক্স আর ওয়াই দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এই থিটা বের করার সূত্র হবে tan−1 y/x এর মডুলাস। আবার যদি এই এক্স এর সামনে একটা মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে থিটা সমান সূত্রটা চেঞ্জ হয়ে যাবে পাই মাইনাস tan−1 y/x। আবার এক্স এর সামনে যদি মাইনাস থাকে, ওয়াই এর সামনে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে এই থিটা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হবে পাই প্লাস tan−1 y/x। আবার যদি এই ওয়াই এর সামনে একটা মাইনাস থাকে এবং এক্স এর সামনে যদি প্লাস থাকে সেক্ষেত্রে থিটা বের করে সূত্র হবে 2π - tan−1 y/x, বা থিটার আরেকটা সূত্র আছে -tan−1 y/x। তার মানে আর নির্ণয়ের সূত্রটা হলো একটা, এটা খুবই সহজ। বা থিটা নির্ণয়ের ক্ষেত্রে তোমার এই 4টা কেসের যে কোনো একটা পড়তে পারে। তো এটা মিলে ম্যাথ দেখে আমরা বুঝবো কোন কেস পড়বে। যেই কেস পড়বে থিটা নির্ণয়ের সূত্রের এই 4টার ভিতরে যে কোনো একটা তখন কিন্তু ফেলতে হবে। তো আমরা প্রিভিয়াস ইয়ারে কয়েকটা প্রশ্ন সলভ করি তাহলে খুব সহজে আমরা এই প্রথম ফর্মুলাটা জানতে পারবো। তো প্রথম যে প্রশ্নটা এটা মিললে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একইভাবে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। কি দেওয়া ছিল? √3,1 বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তার মানে এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে √3, ওয়াই এর মান দেওয়া আছে 1। তার মানে এটা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এখান থেকে পোলার মানে আর থিটাটা বের করতে বলছে। তো প্রথমে আমরা কি করব, খুব সহজে আরটাকে বের করে নিব। আরটা বের করার সূত্র হলো কি √(x² + y²। আর এখানে কিন্তু এক্স এর মানটা কত, যেটা প্রথমে থাকবে সেটা এক্স, পরে যেটা থাকবে সেটা হলো ওয়াই। তাহলে এক্স এর মান হলো √3 তার উপরে কত স্কয়ার প্লাস ওয়াই মানে কি 1 এর উপরে স্কয়ার। তার মানে আলটিমেটলি থাকছে কত 3 + 1, তার মানে থাকছে √4 আর √4 মানে কত 2। তার মানে আর এর মান হবে 2। এখন প্রশ্ন হলো থিটার মানটা কোনটা হবে। এখন থিটার সূত্র তো মিললে আছে 4টা, এই 4টার ভিতরে আসলে কোন সূত্রটা ফেলবো। তো এখানে যেহেতু এক্স এর সামনেও প্লাস আছে, ওয়াই এর সামনেও প্লাস আছে, কোনো কিছু নেই মানে প্লাস, তার মানে এক্স আর ওয়াই দেওয়া আছে। তার মানে এক্স আর ওয়াই যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রে থিটা নির্ণয়ের এই সূত্রটা আমরা ফেলবো। তাহলে থিটার সমান কত হবে যে tan−1 মডুলাস ওয়াই এর মানটা কত, ওয়াই হলো কত 1, তাহলে 1। আর আমাদের এক্স এর মানটা কত, এক্স এর মান হলো কত √3, তাহলে √3টা বসাই দিলাম। তার মানে আসছে যে tan−1 1/√3, আর tan−1 1/√3 মান কত π/6। তার মানে এই আর এর মানটা কত আসবে, অর্থাৎ এখানে আমরা লিখি আর এর মান হলো আমাদের 2 আর আমাদের এই থিটার মান কত π/6। তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার আমাদের এই বি নাম্বারটা হবে। তারপরে প্রশ্ন দেখো, এই প্রশ্ন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাস্টে কিন্তু এই প্রশ্নটা আসছিল। প্রশ্ন কি দেওয়া আছে, দেওয়া আছে -1√3 এর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তার মানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, সেখান থেকে পোলার বের করতে বলছে। তার মানে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে আর সমান কি হবে √(x², এটা কিন্তু এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা হলো ওয়াই এর মান। তাহলে এক্স এর মান দেওয়া আছে -1 তার উপরে স্কয়ার, আর ওয়াই এর মান কত √3 তার উপরে কত স্কয়ার। তার মানে আলটিমেটলি এখানে থাকবে 1 + 3, তার মানে এখানে 2 আসবে।
তার মানে 2 যেহেতু আসবে তার মানে চোখ বন্ধ করে আমরা এটাকে কিন্তু দাগাই দিতে পারি, কারণ এখানে যেহেতু 2 আছে, এখানে যেহেতু 4 আছে, এখানে যেহেতু 1 আছে, আর এখানে যেহেতু 0 আছে, তার মানে 2টাই এটা হলো আমাদের প্রাথমিকভাবে আমরা বুঝতে পারতেছি এই নাম্বারটাই সঠিক উত্তর। তারপরেও আমরা নিশ্চিত হওয়ার জন্য থিটার মানটাও বের করে চেক করবো যে ঠিক আছে কিনা। প্রশ্ন হলো থিটার কোন সূত্রটা ফেলবো। তো যেহেতু এখানে এক্স এর সামনে মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় নাম্বার সূত্রটা পড়বে থিটা বের করার সময়, কারণ থিটা বের করার সময় এক্স এর সামনে যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র কি বলবো যে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স। তাহলে পাই মানে কি, পাই মানে কিন্তু 180। তো যেহেতু এখানে পুরোপুরি ডিগ্রি আকারে দেওয়া আছে তার মানে পাই সমান 180 লিখতে পারি। আর টেন ইনভার্স এখানে রাখতে কত, টেন ইনভার্স ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা কত √3, আর এক্স এর মান কত, এক্স এর মান হলো -1। যেহেতু এখানে মডুলাস আছে, মডুলাস থাকলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। তার মানে 180 মাইনাস আর টেন ইনভার্স √3 এটার মান কত, এটার মান হলো 60। তার মানে বিয়োগ করলে কত আসবে, 120 আসবে। তার মানে যেহেতু এখানে আমাদের এই আর এর মানটা দেওয়া আছে 2 এবং থিটার মানটা যেহেতু আমরা হিসাব করে 120 পাইলাম, তার মানে এই নাম্বারটাই কিন্তু সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন দেখো, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12-13 সেশনে ভর্তি পরীক্ষা আসছিল। কি দেওয়া ছিল যে কার্তেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে -√3 -1 হলে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তো আমরা পোলার স্থানাঙ্ক বললে আগে আমরা আর এর মানটা বের করব, এবং আর বের করে সূত্র হবে কি, আর সমান √x² প্লাস y²। প্রশ্ন হলো এক্স এর মান কত, এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান, তারপরে -√3 তার উপরে স্কয়ার আর প্লাস -1 তার উপরে স্কয়ার। তার মানে এখানে থাকতেছে কত, 3 + 1, তার মানে এখানে কত আসবে, 2 আসবে। তার মানে অ্যান্সার এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, সবগুলোর সামনে কিন্তু 2 আছে। তার মানে এখানে অবশ্যই থিটাটা বের করতে হবে। এখন প্রশ্ন হলো এখন থিটা নির্ণয়ের কোন সূত্র ফেলবো। তো যদিও থিটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 4টা সূত্র আছে, 4টার ভিতরে যে কোনো একটা পড়বে। কোনটা পড়বে, যেহেতু এখানে এক্স এর সামনে মাইনাস আছে, ওয়াই এর সামনে মাইনাস আছে, আর এখানে আমরা জানি এক্স এর সামনে মাইনাস, ওয়াই এর সামনে যদি মাইনাস হয় তাহলে 3 নাম্বার সূত্রটা পড়বে। তাহলে সূত্র কি পড়বে, যে পাই প্লাস টেন ইনভার্স কত, ওয়াই ভাগ এক্স। তাহলে পাইটা থাকলো আর টেন ইনভার্স, আর প্রশ্ন হলো ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা হলো -1, আর আমাদের এক্স এর মানটা কত, -√3। তো যেহেতু মডুলাস আছে তাহলে এই মাইনাসটা চলে যাবে। তার মানে থাকছে পাই প্লাস টেন ইনভার্স 1 ভাগ √3, এটার মানটা কত, এটার মান হলো পাই ভাগ 6। তাহলে পাই ভাগ 6, তার মানে এখানে লসাগুলো কত আসছে, এখানে 6 আসবে 6 পাই প্লাস পাই। তার মানে আলটিমেটলি এই থিটা সমান আসবে কত, 7 পাই ভাগ 6। এবং এই অপশনে যদি ডি নাম্বার দেওয়া ছিল, ডি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে কখন যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে বলে তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আগে আমরা আর বের করতে হবে। অর্থাৎ আর বের করাটা খুবই সহজ, এবং সেটা জাস্ট আমরা এই একটা সূত্র আছে, এই একটা সূত্র দিয়ে আর বের করতে হবে। তবে থিটা বের করার সময় অবশ্যই আমাদের এই 4টার ভিতরে যে কোনো একটা পড়বে। আর কোনটা পড়বে সেটা মিললে আমাদের এই যে ফরম্যাটগুলো আছে, এই 4টা ফরম্যাট মনে রাখবো, যেই ফরম্যাটের সাথে মিলে যাবে থিটা নির্ণয় সেই সূত্রটা ফেলার মাধ্যমে এই টাইপের প্রশ্ন যদি সামনে ভর্তি পরীক্ষায় আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। এখন আমরা মেনলি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্ন কি দেওয়া ছিল, √3 -√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যদি বের করতে বলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে বলে আগে আমরা আর এর মানটা বের করতে হবে, এবং আর সমান হবে √x² প্লাস y²। এখন প্রশ্ন হলো এক্স এর মান কি, তো প্রথম যেটা আছে সেটা এক্স, পরে যেটা আছে সেটা ওয়াই। মানে এক্স এর মান কত হবে, √3 তার উপরে স্কয়ার প্লাস -√3 তার উপরে কত স্কয়ার। তার মানে এখানে থাকবে কত, 3 + 3, তার মানে থাকবে হলো √6। তার মানে √6 যুক্ত কিন্তু অ্যান্সার হবে। তার মানে এ নাম্বারটা হতে পারে অথবা বি নাম্বারটা হতে পারে। তো এখন এ না বি এটা শিওর হওয়ার জন্য আমাদের কি করতে হবে, থিটার মানটা বের করতে হবে। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে থিটার আমাদের টোটাল কয়টা সূত্র আছে, 4টা সূত্র আছে। 4টার ভিতরে কোন সূত্রটা পড়বে, তো যেহেতু এখানে আমাদের এক্স এর সামনে প্লাস আছে, ওয়াই এর সামনে কত আছে, মাইনাস আছে, তার মানে ওয়াই এর সাথে মাইনাস যুক্ত যেটা আছে সেটা কত, 4 নাম্বার কেসে আছে যে ওয়াই এর সামনে মাইনাস যুক্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে থিটার 2টা সূত্র আছে, প্রথম একটা সূত্র আছে, দ্বিতীয় একটা সূত্র আছে। কোন সূত্র ফেলবো, সবসময় আমরা প্রথম যে সূত্র আছে সেই সূত্রটা ফেলবো। সেই সূত্র দিয়ে যদি অ্যান্সারটা মিলে যায় তাহলে ওটা আমরা সঠিক উত্তর হিসেবে নিব। কিন্তু কোনো কারণে যদি এই সূত্রটা ফেলার পরে অপশনে যদি ওই উত্তরটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে থিটার আরেকটা সূত্র আছে এই কেসটার জন্য সেক্ষেত্রে ওটা ফেলে আমরা অ্যান্সারটা কিন্তু নিয়ে আসবো। তো সর্বপ্রথম আমরা সবসময় এটা দিয়েই ফেলবো এবং এটা দিয়ে ম্যাক্সিমাম সময় মিলে যাবে। তো সেক্ষেত্রে সূত্রটা কি, তাহলে 2 পাই মাইনাস কত, টেন ইনভার্স ওয়াই ভাগ কত এক্স। তাহলে 2 পাই মাইনাস টেন ইনভার্স, প্রশ্ন হলো ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা আছে -√3, আর আমাদের এক্স এর মানটা কত, √3, আর মূল্যাস থাকার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা কাটাকাটি করলে কত থাকছে, 2 পাই, আর এখানে থাকছে 1, আর টেন ইনভার্স 1 এর মান কত, এই টেন ইনভার্স 1 হলো পাই ভাগ 4। তার মানে আলটিমেটলি থাকছে 4, এখানে থাকছে 8 পাই মাইনাস পাই। তার মানে আলটিমেটলি এখানে কি থাকবে, এই থিটা সমান থাকবে হলো 7 পাই ভাগ 4।
এবং অপশনে দেখো আর এর মানটা √6 আছে যেহেতু এখানে, এবং থিটার মানটা 7π/4 যেহেতু বি নাম্বারে দেওয়া আছে, তাহলে এই বি নাম্বারটাই হলো সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবং শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 10-11 সেশনের প্রশ্নটা আসছিল। দেওয়া ছিল কি, এবার পোলার স্থানাঙ্কটাই দেওয়া আছে, অর্থাৎ আর আর থিটার মানটা দেওয়া আছে, সেক্ষেত্রে কার্টেসীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর মানটা বের করতে বলছে। তার মানে এবারে কিন্তু উল্টা কাজটা আমরা করব, এবং এরকম যদি থাকে যে পোলারটা দেওয়া আছে, আমাদের কার্টেসীয়টা বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টাইপ 1-এর এই 2 নাম্বার ফর্মুলা শিখতে হবে। 2 নাম্বার ফর্মুলা কখন ফেলবো, যখন আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে বলবে, তখন আমরা কি করব, এই এক্স মানে হলো আমাদের কার্টেসীয় বলতে কিন্তু বোঝা হলো এক্স আর ওয়াই এর মানটা বের করা। তো এক্স বের করার সূত্র হলো এটা আর কস থিটা, আর ওয়াই বের করার সূত্র কি আর সাইন থিটা। তো এখন যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তার মানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। আর এক্স বের করার সূত্র কি জানি আমরা জানি আর আর কস থিটা, আর ওয়াই বের করার সূত্র কি জানি আমরা আর সাইন থিটা। এর মানে আর এর মানটা কত, আর এর মানটা অলরেডি আমরা জানি যে এইখানে যেটা দেওয়া আছে, যেখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু পোলার, তার মানে প্রথমটা হলো আর, পরেরটা হলো থিটা, কারণ পোলার মানে হলো প্রথমটা দ্বারা আর কে বোঝায়, পরেরটা দ্বারা আমাদের থিটাকে বোঝায়। তার মানে আর এর মানটা দেওয়া আছে কত 2 cos, আর থিটার মানটা কত দেওয়া আছে π/3, আবার আর এর মানটা কত 2 sin কত π/3। তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে কত 2, আর cos π/3 এটার মান কত, এটার মান হলো হাফ, হাফ বসাই দিলাম, আর এখানে 2, আর sin π/3 মান কত √3/2। তার মানে এটা কাটা, এটা কাটা, তাহলে মানে আলটিমেটলি আমাদের এই এক্স এবং ওয়াই এর মানটা কত আসতেছে হলো এই 1, কত 1, √3। এবং এই অপশনটা যেহেতু আমাদের কোথায় দেওয়া ছিল, এই অপশনটা যেহেতু সি নাম্বার দেওয়া ছিল, তাহলে সি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে আমাদের দুটো জিনিস খুব ভালো করে শিখতে হবে। এটা হলো কার্টেসীয় থেকে পোলার যদি বের করতে বলে, তাহলে আর এর সূত্র হলো এটা, এবং থিটা বের করার ক্ষেত্রে এই 4টা কেস। আবার কখনো যদি পোলার স্থানাঙ্ক করে দেওয়া থাকে, কার্টেসীয় যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে এক্স এবং ওয়াই বের করার যে সূত্র আছে, এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা বের করলেই খুব সহজে কিন্তু টাইপ 1-এর যে স্থানাঙ্ক নির্ণয়ের যদি কোনো সূত্র আসে, তাহলে কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারবো। এখন আমরা মেনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্ন কি দেওয়া আছে, x² + y² - 2ax = 0 এই কার্টেসীয় সমীকরণের পোলার সমীকরণ বের করো। তো একটু আগে আমরা কি ছিল, কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া ছিল, সেখান থেকে পোলার বের করছি। তো মেন কথা হলো কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে সাধারণত এক্স এবং ওয়াইটা দেওয়া থাকে, আর পোলার সমীকরণের ক্ষেত্রে আর এবং থিটাটা দেওয়া থাকে। তার মানে এই সমীকরণে যেহেতু এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই এক্স এবং ওয়াইটাকে এই সমীকরণ থেকে বাদ দিয়ে সেখানে আর আর থিটাটা যদি নিয়ে আসতে পারি, তাহলে সেটা পোলার সমীকরণ হিসাবে কিন্তু নির্ণয় হয়ে যাবে। তো তাহলে প্রথম আমাদের যেটা কাজ থাকবে, যে এই টাইপের যদি সমীকরণ নির্ণয় করতে বলে, অর্থাৎ কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ যদি নির্ণয় করতে বলে, তাহলে কার্টেসীয় সমীকরণে যেহেতু এক্স আর ওয়াই থাকে, তাহলে সেটাকে বাদ দিয়ে বা সেটাকে রিপ্লেস করে পোলার সমীকরণের আর আর থিটাকে নিয়ে আসতে হবে। তো আমাদের দেওয়া ছিল কি, x² + y² - 2ax = 0। তো আমরা কিন্তু এখান থেকে জানি যে কার্টেসীয় থেকে যদি পোলারে যেতে চাই, তাহলে এই x² + y² = কি লেখা যাবে, এখানে কিন্তু লেখা যায় যে r² = x² + y² এটা কিন্তু লেখা যায়। তার মানে এই x² + y² এর পরিবর্তে কিন্তু r² লেখা যায়। কেন আমরা r এ নিলাম, কারণ পোলারে নিতে বললে সেটাকে r এ রূপান্তর করতে হবে, -2a এই এক্সটাকেও দূর করতে হবে, অর্থাৎ এক্সটাকে আর এ রূপান্তর করতে হবে। আর আমরা জানি যে x = r cos থিটা, তাহলে এই x এর পরিবর্তে আমরা লিখতে পারি যে r cos থিটা। কেন রূপান্তর করলাম, যেহেতু প্রশ্নে আমাদের বলছে যে ছিল হলো কার্টেসীয়, মানে x আর y দেওয়া ছিল, তাহলে সেটাকে রিপ্লেস করে আমরা যদি r আর থিটাতে ট্রান্সফার করতে পারি, তাহলে আমরা পোলার সমীকরণটা কিন্তু পেয়ে যাব। এর জন্য আমরা x² y² পরিবর্তে আমরা r² লিখছি, আর x এর পরিবর্তে আমরা এটা লিখছি। তো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, r² = এটাকে ওই পাশে গেলে হবে 2ar cos থিটা। তার মানে আর আর যে একটা কাটা দেয়, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে r, আর এখানে থাকবে কি 2a cos থিটা। আর এখানে যেহেতু আমাদের এক্স আর ওয়াই কোনো কিছু নাই, এখানে আর আর থিটাই শুধুমাত্র আছে। তার মানে এক্স আর ওয়াইকে রিপ্লেস করে যেহেতু আর আর থিটা নিয়ে আসছি, তার মানে এই সমীকরণটা আমাদের পোলার সমীকরণ হিসেবে কিন্তু উপস্থাপিত হবে। তার মানে এটার উত্তর কত হবে, উত্তর যেহেতু বি নাম্বারে r2a cos থিটা দেওয়া আছে, তাহলে বি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে কখনো যদি কার্টেসীয় সমীকরণ থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে এক্স আর ওয়াই উপস্থিত থাকবে, সেই এক্স আর ওয়াইকে রিপ্লেস করে যদি আমরা আর আর থিটা যুক্ত যদি সমীকরণ নির্ণয় করতে পারি, সেটা আমাদের পোলার সমীকরণ হবে।
তারপরে প্রশ্ন দেখো, এটা আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসা একটা প্রশ্ন। কি দেওয়া আছে? দেওয়া আছে আর ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস কস থিটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 2 সমীকরণটির কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে। এখানে আবার উল্টা কাজটা করতে বলছে। এখানে যেহেতু আমাদের আর থিটা দেওয়া আছে, তাহলে আর থিটা যুক্ত যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে সেটা হলো পোলার সমীকরণ। এই পোলার সমীকরণ থেকে আমাদের কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে। তার মানে এই আর থিটাকে রিপ্লেস করে আমাদের এক্স আর ওয়াই যদি নিয়ে আসতে পারি, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত যদি সমীকরণ নিয়ে আসতে পারি, তাহলে সেটাই আমাদের কার্তেশীয় সমীকরণ হিসেবে আমাদের কিন্তু বুঝাবে। তার মানে এখানে আমাদের তাহলে কি করতে হবে? এখানে আর থিটাটাকে বাদ দিয়ে বা রিপ্লেস করে আমাদের কার্তেশীয় সমীকরণ হিসেবে আনার জন্য এক্স আর ওয়াইকে নিয়ে আসতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা লিখতে পারি আর 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2। তার মানে এখানে লিখতে পারি এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে আর, এটার সাথে এটাকে গুণ করলে আর কস থিটা ইকুয়াল কত 2 থাকবে। আর প্রশ্ন হলো এই আরটাকে রিপ্লেস করে আমরা কি করব? আমরা এক্স আর ওয়াই রূপান্তর করব। আর আমরা কিন্তু সূত্র জানি আর সমান সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই জন্য আর এর পরিবর্তে আমরা কি লিখবো? যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নিলাম? কারণ আমাদের টার্গেটটাই ওইটাই যে আর কে রিপ্লেস করে এক্স আর ওয়াই নিয়ে আসা। কারণ আর থিটাকে রিপ্লেস করে এক্স আর ওয়াই যদি নিয়ে আসি তাহলে অটোমেটিকলি আমাদের কার্তেশীয় সমীকরণটা কিন্তু বের হয়ে যাবে। অপরদিকে এই আর এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? এখন আরটা এখানে থাকলো, এই আর কস থিটা এটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি যে আর কস থিটার পরিবর্তে কিন্তু আমরা এক্স লিখতে পারি। কেন আমরা এক্স লিখবো? আমাদের ওইটাই টার্গেট যে আর থিটাকে রিপ্লেস করে যদি আমরা এক্স নিয়ে আসতে পারি তাহলে ওটাই আমাদের কার্তেশীয় সমীকরণ হবে। এর জন্য মেনলি এখানে আমরা কি করব? এই আর কস থিটার পরিবর্তে আমরা এক্স লিখবো। এটা সমান সমান কত 2। তার মানে এখানে লিখতে পারি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এক্সটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 2 মাইনাস এক্স। তো এখন আমরা কি করব? আমরা দুই পাশে যদি স্কোয়ার করে দেই তাহলে কি থাকবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এই পাশে যেহেতু স্কোয়ার হয়ে যাবে, এই পাশে যেহেতু স্কোয়ার হয়ে যাবে তাহলে এই স্কোয়ার এই বর্গমূলটা কাটা দিয়ে হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়লে কি হবে? 4, তাহলে এখানে থাকবে 4x প্লাস এক্স স্কয়ার। এই এক্স স্কয়ার এক্স স্কয়ারটা তার মানে আলটিমেটলি থাকবে কি? যে ওয়াই স্কয়ার সমান সমান থাকবে 4 মাইনাস 4x। আবার এখানে যেহেতু আমাদের আর থিটা কোনো কিছু নাই, এখানে এক্স আর ওয়াই আছে, তার মানে এই সমীকরণটাই কিন্তু আমাদের কার্তেশীয় সমীকরণ হিসেবে আমাদের রিপ্রেজেন্ট করবে। তার মানে অ্যান্সারটা আলটিমেটলি আসবে কি? বি নাম্বার। এবং বি নাম্বারে যেহেতু এখানে আমাদের এই সমীকরণটা আসছে এবং এখানে আর থিটা নাই, তার মানে বি নাম্বারটাই হবে আমাদের কার্তেশীয় সমীকরণ। তার মানে কখনো যদি আমাদের এই কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ নিতে বলে তাহলে কার্তেশীয় সমীকরণে এক্স আর ওয়াই থাকবে, সেই এক্স ওয়াইটাকে রিপ্লেস করে যদি আমরা আর থিটা নিয়ে আসতে পারি তাহলে সেটা পোলার সমীকরণ বোঝাবে। আর উল্টাটা যদি আসে যে পোলার সমীকরণটাই দেওয়া আছে, অর্থাৎ আর থিটা যুক্ত সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আর থিটাকে যদি আমরা সূত্র আকারে রিপ্লেস করে এক্স আর ওয়াই যুক্ত সমীকরণ নিয়ে আসতে পারি তাহলে খুব সহজে কিন্তু কার্তেশীয় সমীকরণ চলে আসবে। তার মানে এই রিপ্লেস নিয়ে যদি কখনো প্রশ্ন আসে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা এই সূত্রগুলো মনে রাখবো আর এখানকার এই সূত্রটা মনে রাখবো। তাহলে এই সূত্র আর এই সূত্র যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই এই সমীকরণে রূপান্তর করতে পারবো এবং এই টাইপের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় আসে তাহলে খুব সহজে কিন্তু সলভ করতে পারবা। এখন আমরা মেনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে আসা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্নটা কি দেওয়া ছিল? এখানে একটা বিন্দু দেওয়া ছিল 3-2 এবং আরেকটা বিন্দু দেওয়া ছিল 6,4। তাহলে সেক্ষেত্রে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের যেই টাইপটা শিখতে হবে সেটা হলো টাইপ 2। এই টাইপ 2টা কি নিয়ে? এটা হলো দূরত্ব নির্ণয়, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা টাইপ 2টা শিখবো। তো টাইপ 2 এর প্রথম যে ফর্মুলাটা শিখবো সেটা হলো 1 নম্বর ফর্মুলা। কখনো যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ পি একটা বিন্দু x1 y1 দেওয়া থাকে এবং কিউ একটা বিন্দু যদি x2 y2 দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে পি কিউ অর্থাৎ পি থেকে কিউ এর যে মধ্যবর্তী দূরত্ব সেটা হবে কি? রুট ওভার x1 মাইনাস x2 তার উপর স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর স্কয়ার করলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দূরত্বটা নির্ণয় করতে পারবো। তো এখানেও কিন্তু আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, যেহেতু এটা আমাদের x, এটা y, অর্থাৎ x1 এটা y1, এটা হলো x2, এটা হলো y2 যেহেতু দেওয়া আছে, তার মানে এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে এবং সেক্ষেত্রে যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? সরাসরি সূত্র ফেলতে হবে কি? রুট ওভার এই প্রথমটার সাথে এটাকে বিয়োগ করে দিব, তো 3 মাইনাস 6 তার উপরে স্কোয়ার দিব প্লাস এটার সাথে এটাকে বিয়োগ করব, অর্থাৎ -2 -4 তার উপরে স্কোয়ার। তার মানে আলটিমেটলি এখানে কত আসতেছে? রুট ওভার এখানে থাকছে হলো 3, আমাদের এখানে থাকতে হচ্ছে কত? -3, এই -3 উপরে স্কোয়ার প্লাস এখানে থাকছে -6 তার উপরে স্কোয়ার। তারপরে এখান থেকে হিসাব করলে আসবে কত? এখানে আসবে 9 প্লাস
36 তারপর বর্গমূল, তার মানে এখানে হিসাব করলে কত আসবে 45। আর 45কে আমরা কীভাবে লিখতে পারি 5 গুণন 9 কিন্তু লেখা যায়, তা 9কে যদি বর্গমূল করি তাহলে 3 আর √5টা এভাবে থেকে যাবে, তার মানে এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং এই অপশনটা যেহেতু আমাদের সি নাম্বারে দেওয়া ছিল তাহলে সি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, এটা আমাদের সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে আসছিল। এখানে দেওয়া ছিল কি দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক অবস্থা দেওয়া আছে এবং সেক্ষেত্রে দুটি বিন্দুর এই পোলার যে দুইটা বিন্দু দেওয়া আছে তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কিভাবে বুঝবো এটা পোলার অবস্থা। পোলার অবস্থা যদি থাকে অবশ্যই প্রথমটা দ্বারা আর কে বোঝাবে এবং পরেরটা থিটা দেওয়া থাকবে, অর্থাৎ কখনো যদি এখানে কোনো কোণের মান উল্লেখ করে দেওয়া থাকে, কোণটা কিভাবে চিনবো যখন এখানে ডিগ্রি দেওয়া থাকবে, এই ডিগ্রি দেওয়া থাকবে তার মানে বুঝে নিতে হবে এটা একটা কোণ দেওয়া আছে, তার মানে কোণ যদি উল্লেখ করে দেওয়া থাকে অর্থাৎ থিটার মানটা যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে বোঝাবে। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যদি দূরত্ব বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের টাইপ 2 এর এই 2 নাম্বার সূত্রটা শিখতে হবে। 2 নাম্বার সূত্র কি, কখনো যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে অর্থাৎ পি একটা পোলার স্থানাঙ্ক r1 θ1, কিউ একটা পোলার স্থানাঙ্ক r2 θ2, তাহলে সেক্ষেত্রে এই পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব হবে কি √ওভার এই r1 এর উপর স্কয়ার প্লাস এই r2 এর উপর স্কয়ার মাইনাস 2r1 r2 cos এই θ1 মাইনাস θ2, অথবা এই θ1 যার মানটা বড় সেখান থেকে ছোট মানটা বিয়োগ করতে হবে, অর্থাৎ θ1 পার্থক্য θ2, অর্থাৎ এখানে θ2 মাইনাস θ1ও হতে পারে, θ1 মাইনাস θ2 হতে পারে। যেই থিটার মানটা বড় সেই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করলে আমরা খুব সহজেই পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তার মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে পারবো। তো এখানে যদি আমরা এটাকে এখন সলভ করতে চাই তার মানে এটা যেহেতু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেওয়া ছিল কি প্রথমটা ছিল 2√3, দেওয়া ছিল 90, আর আরেকটা আমাদের দেওয়া ছিল কি 2√5, এটা দেওয়া ছিল কত 180 ডিগ্রি। তার মানে এটা হলো r1 এর মান, এটা হলো θ1 এর মান, এটা হলো r2 এর মান, এটা হলো θ2 এর মান। তাহলে সেক্ষেত্রে যদি দূরত্বটা বের করতে চাই মধ্যবর্তী দূরত্ব, তাহলে সেক্ষেত্রে সূত্র অনুযায়ী আমরা কি জানি যে r1 এর উপর স্কয়ার প্লাস r2 এর উপর স্কয়ার মাইনাস 2r1 r2 cos, এটা হলো যে বড়টা থেকে ছোটটা বিয়োগ। সো এখানে যেহেতু θ2টা বড় θ1টা ছোট, যেহেতু θ2 180 আর θ1টা 90, তার মানে θ2 যেহেতু বড় তাহলে θ2 মাইনাস θ1টা দিব। এখন আমরা মানগুলোকে যা বসাই দেবো, তাহলে এখানে কত থাকতেছে r1 মানে কত 2√3, তার উপরে কত স্কয়ার প্লাস r2টা কত 2√5 তার উপরে স্কয়ার মাইনাস 2 গুণন 2√3 গুণন 2√5 cos এনে থিটা 180 মাইনাস কত 90। তারপরে এখন আমরা কি করতে হবে এর উপরে বর্গমূল, তাহলে এখানে হিসাব করলে কত আসে, এখানে আলটিমেটলি থাকতেছে হলো 4 গুণন 3 প্লাস এখানে থাকতেছে কত 4 গুণন 5 2, আর এখানে 2 দুগুণা 4 4 দুগুণা 8, তাহলে লাগতেছে কত 8√3√5, আর এখানে লাগতেছে কত cos হলো 90 ডিগ্রি। আর প্রশ্ন হলো এই cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান কিন্তু 0, তাহলে cos 90 ডিগ্রির মান যদি 0 হয় তার মানে আলটিমেটলি এটার সাথে এই সম্পূর্ণটুকু যদি গুণ করা হয় এই সম্পূর্ণটুকু কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি জাস্ট এটার মান বের করলে আমাদের অ্যান্সারটা আসতেছে। তাহলে এখানে কত লাগতেছে 12 প্লাস 20, তাহলে হিসাব করলে কত আসে 32। অ্যান্ড 32কে আমরা কীভাবে ভাঙে লিখতে পারি, সেটা কিন্তু এভাবে লেখা যায় যে 16 গুণন 2 কিন্তু লেখা যায়, তাহলে 16কে বর্গমূল করলে হয় 4 আর √2টা থেকে যাচ্ছে, তার মানে অ্যান্সার আসবে কত 4√2। এবং অপশনে যেহেতু বি নাম্বারে 4√2 দেওয়া ছিল তাহলে 4√2 হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে কখন যদি প্রশ্নে আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ফেলবো, আর প্রশ্ন যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে দ্বিতীয় নম্বর যে সূত্র আছে এই সূত্রটা ফেলার মাধ্যমে এই টাইপের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষা আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। আমরা মেনলি বুটেক্সে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্ন কি দেওয়া ছিল, এখানে একটা বিন্দু দেওয়া ছিল -2 1, এই বিন্দু থেকে 3x + 4y = 8 রেখার লম্ব দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলছে। তো কখনো যদি লম্ব দূরত্ব বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই 3 নাম্বার সূত্রটা শিখতে হবে, অর্থাৎ লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে এবং কোনো একটা সরলরেখা থেকে যদি তার সেই বিন্দুটার লম্ব দূরত্ব বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হবে d = আমাদের এটাকে d দ্বারা প্রকাশ করা হয়, d = হবে ax1 + by1 + c, নিচে হলো a এর উপরে স্কয়ার প্লাস b এর উপরে স্কয়ার তার উপরে বর্গমূল। অর্থাৎ এখানে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই x1টা এই x এর জায়গায় বসায় দিতে হবে, এই y1টা এই y এর ওখানে বসায় দিতে হবে,
তা আবার নিচে আমাদের এখানে যে এ থাকবে তার উপর স্কয়ার হবে, এখানে যে বি থাকবে তার উপর স্কয়ার করে বর্গমূল করে দিলে আমরা সেই বিন্দু হতে সেই সরলরেখার যে লম্ব দূরত্ব কত সেটা আমরা বের করতে পারবো। তো এটাকে যদি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা। ধরুন এখানে একটা বিন্দু দেওয়া আছে কত, ধরুন পি বিন্দু একটা দেওয়া আছে -2 1 দেওয়া আছে, আর এখানে একটা সরলরেখা দেওয়া আছে কত 3x + 4y = 8 এটা দেওয়া আছে। তো এই ফর্মেটে যদি থাকে সবসময় তোমাকে যেটা করতে হবে এই সমান সমানের পরে সবসময় 0 নিয়ে আসতে হবে। অর্থাৎ লম্ব দূরত্ব বের করতে গেলে অবশ্যই এই সমান সমানের পরে তোমাকে কিন্তু 0 আনতে হবে, অর্থাৎ সবসময় তোমাকে এই ফর্মেটে কিন্তু রেখাটা মানে সরলরেখাটাকে রাখতে হবে। তো তার মানে 8টাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ লিখতে হবে কি -8 = 0, অর্থাৎ প্রথম কাজ হলো আগে যে সমান সমান এই পাশে 0 নিয়ে আসা, তারপর হিসাব করা। এখানে যে একটা বিন্দু হয় সেই বিন্দু থেকে এই যে আমাদের লম্ব দূরত্ব এই যে দূরত্বটা এই ডিটা তোমাকে বের করতে বলছে। তাহলে ডিটা বের করার টেকনিকটা কি, টেকনিকটা খুবই সহজ, যে এই বিন্দু থেকে এই সরলরেখার যে দূরত্ব সেটা ডি সমান কি হবে, আমরা যেটা করব এই এক্স এর জায়গায় আমরা এই -2টাকে বসাবো, 3 × -2 প্লাস 4টা নিব, এই ওয়াই এর জায়গায় আমরা এইখানে যা থাকবে সেটাকে এখানে ওয়াই এর জায়গায় বসাবো, যেহেতু 1 আছে তাহলে 1টাকে বসাবো আর -8 দিব। আর নিচে কি করব, নিচে যেটা করব যে আমাদের এইখানে যেটা আছে 3 এই 3 এর উপরে স্কয়ার দিব প্লাস এই y এর সাথে যেটা থাকবে তার উপরে স্কয়ার দিব, এর মডুলাস মানটা বের করব। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে কত আসছে, উপরে আসছে কত -6, আর এখানে আমাদের কত ছিল, এখানে ছিল হলো +4 -8, আর নিচে কত আসছে, নিচে আসছে হলো কত, আর 3 এর উপর যেহেতু স্কয়ার 3 উপর স্কয়ার মানে 9 আর হলো 16। তার মানে এখানে হিসাব করলে এখন কত আসছে, এখন যদি হিসাব করি তাহলে উপরে হিসাব করলে কত আসবে, উপরে হিসাব করলে আসবে হলো -6 + 4 + 8, তার মানে এখানে হিসাব করলে আসবে -10, আর নিচে কত আসতেছে 5 আসতেছে, তার মানে কাটাকাটি করলে কত আসবে -2, তার মানে মডুলাস -2 করলে এটা কত আসবে 2 অ্যান্সার আসবে। তার মানে অ্যান্সার কত হবে, এই আমাদের সি নাম্বারটা কিন্তু সঠিক উত্তর হিসেবে হবে। তার মানে কখন যদি বিন্দু থেকে কোনো একটা সরলরেখার দূরত্বটা বের করতে বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই লম্ব দূরত্ব সূত্রটা মনে রাখবো। তারপরে দেখো যে প্রশ্নটা আছে এটা মেনলি শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12-13 সেশনে ভর্তি পরীক্ষা আসছিল। তো এই প্রশ্নটা কি দেওয়া ছিল, প্রশ্নটা এখানে দেওয়া ছিল কি, এখানে একটা সরলরেখা দেওয়া ছিল এবং এখানে একটা সরলরেখা দেওয়া ছিল, এই সরলরেখার দুটোর মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বের করতে বলছে। তার মানে দুটো যদি সরলরেখা দেওয়া থাকে সমান্তরাল সরলরেখা, সেক্ষেত্রে যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে সেক্ষেত্রে আমাদের এই টাইপ 2 এই 4 নম্বর সূত্রটা শিখতে হবে। 4 নম্বর সূত্র কি, দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলে, অর্থাৎ এটা যদি একটা সরলরেখা হয়, এটা যদি একটা সরলরেখা হয় তাহলে এই সরলরেখা থেকে এই সরলরেখার যে সমান্তরাল সরলরেখার যে মধ্যবর্তী দূরত্ব সেটা হবে ডি সমান হবে এই যে সরলরেখা দেওয়া থাকবে এই সরলরেখার যে সি দেওয়া থাকবে আর এখানে যে সি দেওয়া থাকবে এটাকে C1 দ্বারা প্রকাশ করা হবে, এটা C2 দ্বারা প্রকাশ করা হবে। সবসময় বেশিটা থেকে কমটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ C1 পার্থক্য C2 নিতে হবে আর নিচে আমাদের এই a² + b² নিতে হবে। এবং দুটো যদি সমান্তরাল সরলরেখা দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে তাহলে সমান্তরাল সরলরেখা হলে অবশ্যই দেখবা যে এখানে যেটা থাকবে তার সাথে আরেকটা সরলরেখার এই মানটা কিন্তু অবশ্যই সেম থাকবে, জাস্ট পরিবর্তন থাকবে, এখানে C1টা ভিন্ন থাকবে, এখানে C2টা ভিন্ন থাকবে। তো আমাদের উপরে আমাদের এই C1 আর C2 বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে নিচে আমাদের a² + b² এর বর্গমূল করে মডুলাস মান বের করলে আমরা কিন্তু খুব সহজেই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবো। তো এখন আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে এখানে আসলে কিভাবে দেওয়া ছিল, এখানে একটা সরলরেখা এখানে একটা সরলরেখা দেওয়া ছিল। তো প্রথম সরলরেখাটা দেওয়া ছিল কত, 5x + 12y = 2। তো সবসময় যেটা মাথা রাখতে হবে আমাদের সমান সমানের পরে সবসময় কিন্তু 0 আনতে হবে। এখানে যাই থাক না কেন আমরা কি করব, এক্স ওয়াই গুলোকে সবগুলোকে এক পাশে নিয়ে এসে সমান সমানের পরে 0 নিয়ে আসবো। তো যেহেতু এখানে 2 দেওয়া ছিল তাহলে এখানে 0 আনার জন্য কি করতে হবে, এই -2 = 0 লেখা যায়। আর এখানে দেওয়া ছিল কত, যে 5x + 12y + 29 = 0, এটা কিন্তু দেওয়া ছিল। তো এখন আমাদের এই দুটার যে মধ্যবর্তী দূরত্ব এই মধ্যবর্তী দূরত্ব ডির মানটা তোমাকে বের করতে বলছে। এবং সবসময় মনে রাখবা দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে দেখবা যে এখানকে যে মানটা দেওয়া থাকবে তার সাথে এই মানটা অবশ্যই সেম হবে, জাস্ট এই দুটার ভিতরে কিন্তু আলাদা থাকবে। তো এখন যদি এটা বের করতে চাই তাহলে কীভাবে বের করতে হবে, উপরে আমাদের যেটা করতে হবে প্রথম কাজ যে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা কত, -2 আছে, C1 এর মান আর C2 এর মান দেওয়া আছে কত, 29। সবসময় যেটা করতে হবে এখানে যে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে, যেহেতু এখানে 29টা বড় তাহলে 29 মাইনাস আর ছোটটা দেওয়া আছে কত, -2, এটা বসাই দেবো। আর নিচে আমাদের এই যেখানে যা থাকবে 5 এর উপর স্কয়ার প্লাস 12 এর উপর স্কয়ার দিতে হবে। তার মানে উপরে কত আসতেছে, উপরে আমাদের আসতেছে হলো যোগ করলে আসবে হলো 31 আর নিচে কত আসবে যে √25 প্লাস হলো 12 উপর স্কয়ার মানে 44, তার মানে এখানে আসতেছে কত
169 এর উপর বর্গমূল, তার মানে আলটিমেটলি এখানে কত আসবে 13 আসবে। তার মানে এটা যখন হিসাব করি তাহলে কত আসবে, উপরে আসবে 31 আর নিচে হলো 13। এবং এই অপশনটা কোথায় দেওয়া আসলো, এই অপশনটা যেহেতু বি নাম্বার দেওয়া আসলো, বি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে কোনো একটা বিন্দু থেকে যদি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে বা লম্ব দূরত্ব বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে 3 নম্বর সূত্রটা মনে রাখতে হবে। আর দুইটা সরলরেখা যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে 4 নম্বর ফর্মুলাটা যদি মনে রাখতে পারি, তাহলে আশা করি ভর্তি পরীক্ষায় যদি এই জায়গা থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। এখন আমরা মেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্নটা কি দেওয়া ছিল, দেওয়া ছিল 1,4 এবং 9,-12 বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাংশ অন্তস্থভাবে যে বিন্দুতে 5:3 অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এই টাইপের যদি অন্তস্থভাবে বা বহিস্থভাবে যদি কোনো অনুপাতে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেই টাইপটা শিখতে হবে সেটা হলো টাইপ 3। এবং টাইপ 3টা কি নিয়ে, সেটা হলো স্থানাঙ্ক নির্ণয় এবং অনুপাত নির্ণয়। তো প্রথমে আমরা স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা শিখবো সেটা হলো 1 নম্বর সূত্র। সেটা কি, কখনো যদি এ একটা বিন্দু দেওয়া থাকে এবং বি একটা বিন্দু দেওয়া থাকে এবং এই সি বিন্দুটা এই এ বিন্দু এবং বি বিন্দুকে m1:m2 অনুপাতে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে এই সি বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে অন্তবিভক্তি করলে বা অন্তস্থভাবে বিভক্ত করলে তাহলে সি বের করার সূত্র হবে কি, যে এক্স বের করার সূত্র হবে, নিচে আমরা এই অনুপাত দুটাকে যোগ করে দিব। আর এখানে যদি আমরা এই m1 নিই, অর্থাৎ m1 নিলে m1 এর সাথে x2 কে গুণ করব প্লাস m2 এর সাথে x1 কে গুণ করব। আবার নিচে আবার কি করব, m1 প্লাস m2 নিব। আবার এখানে কি নিব, m1 এর সাথে y2 কে নিব, আবার m2 এর সাথে y1 কে নিয়ে আমরা গুণ করে দিয়ে যোগ করে দিলে আমরা কিন্তু মানটা বের করতে পারবো। আবার যদি প্রশ্নে কখনো যদি বলে বহিস্থভাবে বা বহির্বিভক্ত করলে, তাহলে সেক্ষেত্রে যদি সিটা বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, জাস্ট এই প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হয়ে যাবে, প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হয়ে যাবে। আর যদি বলে মধ্যবিন্দু যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই x1 এর সাথে x2 কে যোগ করে 2 দ্বারা ভাগ করব, yn এর সাথে y2 কে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো এখন আমরা এই সূত্র দিয়ে বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে এই সূত্রটা কিন্তু খুব সহজে বুঝতে পারবো। তাহলে এই সূত্র যেহেতু এখানে অন্তস্থভাবে বিভক্ত করতে বলছে, তার মানে অবশ্যই আমাদের এই সূত্রটা পড়বে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা কি বের করতে চাই, আমরা যেখানে বের করতে চাই কি বের করবো, এখানে cxy-টাকে বের করব। তো এটার ক্ষেত্রে প্রথম যেটা কাজ হবে কি, প্রথম যেটা কাজ হবে, আগে আমরা দুইটা ভাবে ভাগ দিয়ে দিব। প্রথমে অনুপাত দুটাকে যোগ করে দিব, অর্থাৎ 5 + 3। তারপর কি করতে হবে, যখন তুমি 5 নিবা তার সাথে আমাদের এইটা অর্থাৎ 9কে আমরা গুণ করে দিব, প্লাস যখন তুমি 3 নিবা তখন প্রথমটার 1 দ্বারা গুণ করে দিব। আবার এখানে 5 + 3 আগে দিয়ে ফেলবা। আবার যখন এখানে 5 নিবা, আর যেহেতু এটা y এর মান বের করতেছি, তখন আমরা কি নিতে হবে, এখানে y এর যে মান সেটা নিতে হবে -12। আবার প্লাস, আবার যখন 3 নিব তখন যেখানকার যে 4, এই 4টাকে দিয়ে গুণ করে দিব। এখান থেকে হিসাব করলে কত আসবে, এখানে যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করলে আমাদের খুব সহজে আসবে 6। আর এখানে যদি আমরা হিসাব করলে আমাদের মান আসবে কত, -6। এবং এই অপশনটা যেহেতু আমাদের এই নাম্বারে দেওয়া ছিল, এই নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 13-14 সেশনে আসছিল। কি দেওয়া ছিল, 3-1 এবং 5,2 বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা 3:4 অনুপাতে বহিস্থভাবে, এখানে কিন্তু দেওয়া আছে কি বহিস্থভাবে, যে বিভক্তি করলে বিন্দুর স্থানাঙ্ক কত, অর্থাৎ যদি এই বিন্দুটা বহিস্থভাবে বিভক্ত করে বা বহির্বিভক্ত করে, তাহলে সেক্ষেত্রে এই প্লাসের জায়গায় কি দিয়ে দেবো, আমরা মাইনাস দিয়ে দেবো। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের এখানে কত আসতেছে দেখো, যে cx, y এটার মানটা যেহেতু বের করবো, তাহলে আমরা প্রথম যেটা কাজ থাকবে, আগে আমরা এখানে লম্বা করে দুইটা টান দিয়ে দিব। দেওয়ার পর আমরা নিচে কি করব, এই অনুপাত দুইটাকে আমরা যেহেতু আমরা বহিস্থ করছে, দুইটাকে বিয়োগ করতে হবে, 3 - 4। আর উপরে যখন আমরা 3 নিব, যখন এখানে 3 নিব তখন এটার 5টাকে আমরা গুণ করে দিব, প্লাস যখন এখানকার 4 নিব তার সাথে এখানকার 3টাকে গুণ করে দিব। আর এখানে কিন্তু হবে কি মাইনাস হবে, যেহেতু মাইনাস, আর এখানে কি হবে 3 - 4। আবার এখানে যখন আমরা কি করব, 3 নিব, এখানকার y দ্বারা গুণ করব, মাইনাস যখন এখানে 4 নিব তার সাথে এখানকার যে y এর মানটা -1 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে দেখবা যে cx, y এখানে হিসাব করলে আমাদের মানটা আসবে কত, -3। আর এখানে হিসাব করলে কত আসবে, -10। এবং অপশনে দেখো এ বি সিতে কিন্তু এই মানটা দেওয়া ছিল না। আর ডিতে যেহেতু নান কথাটা লেখা ছিল, নান মানে কোনোটিরই নয়, তার মানে যেহেতু এখানে কোনোটির মানই -3 -10 না, তার মানে এটার অ্যান্সার কি হবে, ডি নাম্বারটা হবে। তার মানে কখনো যদি এইভাবে অন্তবিভক্ত করতে বলে তাহলে সেক্ষেত্রে এই সূত্র মনে রাখবো, বহির্বিভক্ত যদি করে তাহলে সেক্ষেত্রে এই সূত্র মনে রাখলে এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষা আসলে খুব সহজে কিন্তু
সলভ করতে পারবো। এখন আমরা মেনলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে আসা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্ন কি দেওয়া আছে? দেওয়া আছে যে বিন্দুটি 1,4 ও 9,-12 বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক বের করতে বলছে। তার মানে যেহেতু এখানে একটা বিন্দু দেওয়া আছে সেটা কত 1, 4, আবার এখানে একটা বিন্দু দেওয়া আছে সেটা কত 9-12, এর একবারে সমদ্বিখণ্ডক মানে কি এই দুটার মধ্যবিন্দু। তার মানে এই দুটো যেহেতু মধ্যবিন্দু বের করতে বলছে তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুর যে সূত্র সেটা ফেলতে হবে। তাহলে মধ্যবিন্দুর সূত্র কি? আমরা x1 এখানে কিন্তু দেখো এখানে আমরা কিন্তু এটা দ্বারা বোঝা যাচ্ছে x1 এর মান হলো 1 আর y1 এর মান হলো 4। আবার এখানে বলতে পারি যে x2 এর মানটা কত? x2 এর মান হলো 9 এবং y2 এর মানটা কত? y2 এর মান -12। তার মানে cx, y যদি বের করতে চাই তাহলে আমরা কি হবে? সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, কি লিখতে পারি যে x1 প্লাস x2 ভাগ কত 2 আর y1 প্লাস y2 ভাগ কত 2। তারপরে এখানে কত আসছে? x1 এর মান কত 1 প্লাস কত 9 ভাগ কত 2 আর এখানে কত আসছে 4 মাইনাস মানে প্লাস -12 ভাগ কত আমাদের 2। তাহলে এখান থেকে যদি হিসাব করলে খুব সহজে আমাদের যে মানটা আসবে 5 - 4 এবং এতে যেহেতু এই অপশনটা দেওয়া ছিল এই নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে অবশ্য দেখো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসছিল। কি দেওয়া ছিল যে 2,3 ও 4,5 বিন্দুদ্বয় সংযোগ রেখাটি 3,4 বিন্দুকে কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে বলছে। তার মানে এখানে আমাদের ওই অনুপাতটাই বের করতে বলছে। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা কি শিখলাম যে এ একটা বিন্দু দেওয়া ছিল, বি একটা বিন্দু দেওয়া ছিল আর m1 আর m2 মানটা দেওয়া ছিল, সেক্ষেত্রে স্থানাঙ্কটাই বের করতে বলছে। সো এই স্থানাঙ্ক বের করার মেনলি তিনটা সূত্র। বাট এইবার যদি বলে যে এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তোমাকে m1 এবং m2 এই অনুপাতটাই বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের পরবর্তী যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো ফেলতে হবে। এখানে যে সূত্রগুলো আছে এই সূত্র দ্বারা আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। তো প্রথম যেটা সূত্র সেটা কি যে এ একটা যদি আমাদের বিন্দু দেওয়া থাকে আর বি একটা যদি বিন্দু দেওয়া থাকে এবং সি যদি এক্স ওয়াই দুটা বিন্দু, এই বিন্দুটা যদি একে তোমার এর যদি আমাদের এই দুটো বিন্দু যদি এর দ্বারা মানে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে m1 আর m2 যদি মান বের করতে বলে, অনুপাতটা যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে হবে m1 ভাগ m2 = x1 - x, x - x2, y1 - y, y - y2। অর্থাৎ m দ্বারা আমরা এটা দিয়েও বের করতে পারবো, m1 ভাগ m2 দ্বারা এই সূত্রটা ফেলেও আমরা বের করতে পারবো। তো এটা যদি সলভ করতে চাই তাহলে কিন্তু খুব সহজে সলভ করা যায়। কীভাবে সলভ করা যায়? এখানে যে বিন্দুটা দেওয়া আছে এটা কিন্তু x1 এর মান আর এটা y1 এর মান। এটা কিসের মান? x2 এর মান, এটা y2 এর মান। আর এখানে যে বিন্দু দেওয়া আছে সেটা x আর y এর মানটা দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে এটা আমরা বলতে পারি যে এখানে x1 এর মান হলো 2, আবার y1 এর মান হলো 3, আবার x2 এর মান হলো 4, আবার হলো y2 এর মান কত 5, আবার এখানে x এর মান দেওয়া হলো 3 আর এখানে y এর মান দেওয়া হলো 4। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু অনুপাতটা বের করতে বলছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অনুপাতের সূত্র ফেলতে হবে। অনুপাতের সূত্র কি? m1 ভাগ m2 সমান আমরা দুটোই সূত্র ফেলতে পারি। চাইলে আমরা m1 ভাগ m2 = x1 - x নিতে পারি, ভাগ x - x2 নিতে পারি, আবার m1 ভাগ m2 সমান এই অংশটা দিয়েও করা যায়। তো আমরা যেগুলো একটা দিয়ে করতে পারি। যেমন এটা দিয়ে যদি করি তাহলে x1 - x নিচে কত x - x2। তাহলে এখন প্রশ্ন হলো x1 এর মানটা কত? x1 এর মান হলো 2 আর x এর মান কত? x এর মান হলো 3 বসালাম। x এর মান হলো 3 আর x2 এর মান কত? x2 এর মান হলো 4। তাহলে এখান থেকে হিসাব করলে কত আসছে? -1 তার মানে মাইনাস মাইনাস কাটা, তার মানে m1 = m2 সমান আসবে 1:1 এবং অপশন যেহেতু এ নাম্বারে 1:1 দেওয়া ছিল তাহলে এ নাম্বারটাই সঠিক উত্তর। এন্ড কেউ যদি এই m1 ভাগ m2 = y1 - y ভাগ y - y2 নেয় তাও কিন্তু অ্যান্সারটা মিলবে। তো দেখো, তো আমরা যে বিকল্প হিসেবে কেউ যদি মনে করো যে না আমি এটা দিয়ে করবো না, আমি পরের অংশটা নিলে অ্যান্সারটা সেম আসে কিনা সেটা একটু চেক করে দেখাচ্ছি। যেমন m1 ভাগ m2, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র আসবে কি y1 - y নিচে কত? y - y2। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু দেখো এখানে y1 এর মানটা কত? 3 আর y এর মানটা কত? y এর মানটা হলো 4 আর y এর মানটা কত? y এর মান হলো 4 আর y2 এর মানটা কত? y2 এর মান 5। এখানে কিন্তু আসছে -1 মাইনাস কাটা দ্বারা, অর্থাৎ এখানেও কিন্তু m1 m2 = 1:1 কিন্তু আসতেছে। তার মানে তুমি যদি এই m1 ভাগ m2 সমান এই অংশ নাও তাও অ্যান্সার আসবে, আবার m1 ভাগ m2 সমান এই অংশটা নিলেও কিন্তু সেম অ্যান্সারটাই চলে আসবে। তার মানে কখন যদি অনুপাতে যদি বিভক্ত করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে যদি কোনো বিন্দু যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে এবং সেক্ষেত্রে যদি অনুপাত বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা 1 নম্বর যে সূত্র আছে এই সূত্র মনে রাখতে বলে এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষা আসলে খুব সহজে কিন্তু আমরা সলভ করতে পারবো। আমরা মেনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে আসা একটা প্রশ্ন সলভ করব। প্রশ্ন কি দেওয়া আছে? দেওয়া আছে 4,7 আর 0,3 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে x অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে সেটা আমাদের বের করতে বলছে।
তো কখনো যদি এক্স অক্ষ কোনো বিন্দুতে বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে যদি অনুপাত নির্ণয় করতে বলে, অথবা ওয়াই অক্ষ যদি বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে যদি অনুপাত নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 2 নম্বর ফর্মুলাটা জানতে হবে। 2 নম্বর ফর্মুলাটা কি, এ যদি একটা বিন্দু দেওয়া থাকে, বি একটা যদি বিন্দু দেওয়া থাকে, এ বি আর বির যে সংযোগ সরলরেখা সেটাকে যদি এক্স অক্ষ যদি বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে অনুপাত নির্ণয় সূত্র হবে m1 ভাগ m2 ইকুয়াল টু y1 ভাগ y2। আবার যদি এ আর বি যদি দুটো বিন্দু দেওয়া থাকে এবং সেই বিন্দুর সরলরেখাকে যদি ওয়াই অক্ষ যদি বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে যে অনুপাত সেটা হবে কি m1 ভাগ m2 ইকুয়াল টু x1 ভাগ x2। তো এখানে আমাদের কি দেওয়া আছে, এক্স অক্ষ যেহেতু তোমার বিভক্ত করছে তাহলে সেক্ষেত্রে যদি অনুপাত বের করতে বলে তার আগে যদি আমরা বলি যে এটা মেনলি কিসের মান, এটা হলো x1 এর মান, এটা হলো y1 এর মান, এটা হলো x2 এর মান, এটা হলো y2 এর মান। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এখানে x1 এর মান হলো 4, আবার y1 এর মান হলো কত 7, আবার এখানে x2 এর মান হলো 0, আবার এখানে y2 এর মান কত 3। তার মানে যেহেতু এখানে আমাদের এক্স অক্ষ বিভক্ত করছে তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ যদি বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে, সূত্র হবে m1 ভাগ m2 ইকুয়াল টু কত হবে আমাদের, হবে হলো y1 ভাগ y2। তাহলে এখন y1 এর মানটা কত, y1 এর মান হলো 7 আর y2 এর মান হলো 3। তার মানে আলটিমেটলি কত আসবে, আলটিমেটলি আসবে 7:3। এবং ডি নাম্বার যেহেতু এই অপশনে দেওয়া ছিল, ডি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো যে আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেখানে দেওয়া ছিল 2 - 4 একটা দেওয়া ছিল -3 6 বিন্দুদ্বয় সরলরেখা ওয়াই অক্ষকে ওয়াই অক্ষ দ্বারা এটা বিভক্ত হয়েছে। তো ওয়াই অক্ষ দ্বারা যদি বিভক্ত হয় সেক্ষেত্রে যদি অনুপাত নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওয়াই অক্ষ দ্বারা যদি এ আর বি সংযোগ সরলরেখাটা ওয়াই অক্ষ দ্বারা যদি বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হবে কি যে m1 ভাগ m2 সমান হবে x1 ভাগ x2 এর মডুলাস মানটা নিতে হবে। তো এখানে কিন্তু এই প্রথমটা যেটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2। তার মানে x1 এর মান হলো 2, y1 এর মান হলো -4, আবার x2 এর মান হলো -3, আবার y2 এর মান কত 6। তার মানে x1 এর মান হলো কত 2 আর x2 এর মান কত -3 এর মডুলাস, তার মানে কত থাকবে 2:3 থাকবে। অর্থাৎ এই m1:m2 এটা সমান থাকবে 2:3। এবং অপশনে যেহেতু ডি নাম্বার দেওয়া ছিল 2:3 তাহলে এটাই হবে কাঙ্ক্ষিত উত্তর। তার মানে আমরা বলতে পারি এ বি সরলরেখাকে যদি কোনো একটা বিন্দু বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে অনুপাতের সূত্র হবে প্রথমটা, এ আর বি বিন্দুর সরলরেখাকে যদি কোনো এক্স অক্ষ বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে অনুপাতের সূত্র হবে দ্বিতীয়টা, এ এবং বির যে বিন্দু যে সরলরেখা সেটাকে যদি ওয়াই অক্ষ বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে অনুপাতের যে 3 নম্বর সূত্র সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং সূত্রগুলো মনে রাখতে পারলে এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসলে আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। মেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন সলভ করব। কি দেওয়া ছিল, 1, 2 ও 3, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 2x + 3y + 1 = 0 রেখাটি কি অনুপাতে বিভক্ত করবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে এখানেও কিন্তু আমাদের কি বের করতে বলছে, অনুপাতটা বের করতে বলছে। তার মানে কোনো একটা এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে কোনো একটা রেখা যদি বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে যদি অনুপাত নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই 4 নম্বর সূত্রটা ফেলতে হবে। 4 নম্বর সূত্রটা কি নিয়ে, 4 নম্বর সূত্র হলো যে এ একটা যদি বিন্দু দেওয়া থাকে, বি একটা বিন্দু দেওয়া থাকে, এই এ এবং বির সংযোগ সরলরেখাকে যদি কোনো একটা রেখা দ্বারা বিভক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে অনুপাত নির্ণয় সূত্র হবে m1 ভাগ m2 = ax1 + by1 + c ভাগ হলো ax2 + by2 + c। তার মানে এখানে যেটা করতে হবে এই x1 এর মান এই x এর এখানে বসাই দিতে হবে, এই y1 এর মান এই y এর এখানে বসাই দিয়ে উপরে লিখতে হবে, আর নিচে আবার এই x2 এর মান এই x এর এখানে বসাইতে হবে, y2 এর মানটা এই y এর পরিবর্তে এখানে বসাইতে হবে, বসাই যদি নিচে দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে খুব সহজে কিন্তু অনুপাতটা আমরা বের করতে পারবো। তো এই প্রশ্ন যদি আমরা করতে চাই তাহলে এই প্রশ্ন যদি সলভ করতে চাই তাহলে এখানেও কিন্তু কি করছে, এইটা যেটা দেওয়া আছে এটা হলো x1 এর মান, এটা হলো y1 এর মান, এটা হলো x2 এর মান, এটা হলো y2 এর মান। তার মানে এখানে কিন্তু আমরা ছোট করে লিখতে পারি যে x1 এখানে হলো 1, এখানে y1 হলো এখানে 2, x2 হলো এখানে 3, আর এখানে হলো y2 = কত 4। এবং সেক্ষেত্রে আমাদের এখানে একটা রেখা দেওয়া আছে, সেই রেখা দ্বারা যেহেতু আমাদের ভাগ করা হয়েছে বা বিভক্ত করা হয়েছে সেক্ষেত্রে যদি অনুপাত বের করতে বলে তাহলে কী হবে, m2 = সূত্র কী ছিল যে এ আমাদের সূত্র ছিল এ আমাদের হবে x1 + b ছিল হলো y1 + c, নিচে ছিল a x2 + b y2 + c, এটা ছিল সূত্র। তারপরে এখানে a বলতে কাকে বোঝাচ্ছে, এই x এর সহগ কত 2, আর x1 এর মানটা কত দেওয়া আছে 1 প্লাস, b বলতে বোঝাচ্ছে y এর সহগ কত 3, আর y1 এর মান কত 2 প্লাস, আর c এর মান কত, c এর মান হলো যে 1, তাহলে 1 এখানে বসাই দিলাম। নিচে কত আসবে, এখানে আসবে কত আবার 2,
আর এখানে আসবে 3 প্লাস বির মানটা কত হলো আমাদের, বির মান হলো 3 আর y2 এর মান কত 4 প্লাস কত 1, তার মানে এখানে আসছে 2 প্লাস 6 প্লাস 1 আর নিচে আসছে 6 প্লাস 12 প্লাস 1, তার মানে এখানে আসছে কত যে m1 ভাগ m2 ইকুয়াল আসছে 9 ভাগ কত 19, তার মানে আসছে কত m1 is to m2 ইকুয়াল টু 9 is to 19। এবং এই অপশনে কোথায় দেওয়া ছিল, এই অপশনে যেহেতু এ নাম্বার দেওয়া ছিল, এ নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে কখন যদি দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে কোনো একটা রেখা দ্বারা বিভক্ত করা হয় এবং এই রেখা দ্বারা বিভক্ত করার পর যদি m1 is to m2 বের করতে বলে বা অনুপাতটা বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে আশা করি ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসলে খুব সহজে কিন্তু আমরা সলভ করতে পারবো। একটা নতুন কনসেপ্ট শিখবো এবং এই কনসেপ্টটা হলো সমত্রিখণ্ডক যদি কখনো নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কম বেশি মেথডের মাধ্যমে সমত্রিখণ্ডক যে বিন্দু সেটা আমরা বের করতে পারবো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল। কি দেওয়া ছিল, 7,5 ও -2, -1 দুইটির সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তার মানে সমত্রিখণ্ডক যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, প্রথমে এখানে দেওয়া ছিল কত 7 আর 5 দেওয়া ছিল, আর এখানে আরেকটা বিন্দু দেওয়া ছিল কত, দেওয়া ছিল -2 -1, এটা দেওয়া ছিল। তো এটাকে 3 ভাগে ভাগ করতে বলছে, অর্থাৎ এই যে রেখাটা আছে এটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তার মানে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তার মানে 3 ভাগ যেহেতু হয়েছে তার মানে সমত্রিখণ্ডক হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। তো এই টাইপের যদি প্রশ্ন চলে আসে, তাহলে সেক্ষেত্রে নর্মাল একাডেমিক লেভেলে কিন্তু তোমরা এটা সলভ করে আসছো এবং একাডেমিক লেভেলের নিয়মে যদি তুমি করতে চাও তাহলে কিন্তু অনেক বড় ম্যাথ হয়ে যাবে। বাট ভর্তি পরীক্ষা যেহেতু সময় খুবই কম দিবে, এই জন্য তোমাকে কি করতে হবে, কম বেশি একটা মেথড তোমাদের শেখাচ্ছি, এই মেথডটা যদি শিখতে পারো এই টাইপের প্রশ্ন খুবই দ্রুত কিন্তু অ্যান্সার করতে পারবা। তো এই টাইপের প্রশ্ন যদি আসে, প্রথম যেটা কাজ থাকবে, প্রথমে তুমি এক্স নিয়ে কাজ করা শুরু করবা, অর্থাৎ এখানে এটা প্রথমটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তো প্রথম আগে এক্স নিয়ে কাজ করবা। এক্স নিয়ে কি কাজ করবা, প্রথমে যেটা করবা, এই 7 থেকে কোথায় গেছে হলো -2তে গেছে। তাহলে 7 থেকে যদি আমরা -2তে যাই, তাহলে সেক্ষেত্রে প্রথম যেটা দেখতে হবে যেখানে পার্থক্যটা কত, তো পার্থক্যটা আমাদের আগে বের করতে হবে। তো পার্থক্য বের করার সময় সবসময় মাথায় রাখতে হবে যেটা, যে পার্থক্য মানে হলো বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে 7 এবং -2 এর ভিতরে বড় কে, অবশ্যই 7 বড়। তাহলে 7 থেকে কি করতে হবে, পার্থক্য মানে বিয়োগ কি, -2 কে বিয়োগ করতে হবে, তার মানে 7 + 2 তার মানে হচ্ছে 9। তো যখন 9 আসছে বা যে রেজাল্টটাই আসবে সেটাকে যেহেতু সমত্রিখণ্ডক করতে বলছে, এই জন্য এখানে যাই আসুক না কেন সেটাকে যেহেতু সমত্রিখণ্ডক করতে বলছে, তার মানে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে, এখানে সবসময় 3 আসবে। তার মানে সবসময় মাথায় রাখতে হবে সমত্রিখণ্ডক বললেই তোমাকে এখানে যাই আসুক না কেন সেটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যেহেতু 3 আসছে এবং 3 কি হয়েছে, এখানে কিন্তু কমছে, মাথায় রাখতে হবে যেহেতু 7 থেকে -2 হয়েছে, তার মানে অবশ্যই 7 থেকে -2 মানে কিন্তু কম, তার মানে 3 করে কমছে। যেহেতু 3 করে কমছে, তাহলে প্রত্যেকটা ঘরে আমরা 3 করে কমাবো। তাহলে 3 করে যদি কমাইতে চাই, তাহলে 7 থেকে অবশ্যই আমরা 3 কমাই দেবো। তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে, 4 থাকে, তার মানে এখানে হবে 4। আবার কি করতে হবে, 4 থেকে আবার 3 কমাই দিতে হবে। তাহলে 4 থেকে যদি 3 কমাই দিই তাহলে কত হবে, 1, তার মানে এখানে 1 চলে আসলো। তো এটা হলো আমাদের এক্স এর কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ওয়াই এর কাজটা করতে হবে। তাহলে ওয়াই হিসেবে এখানে কত আছে, 5, এর আছে -1। তাহলে 5 থেকে কোথায় গেছে, -1 এ গেছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, পার্থক্য বের করতে হবে। তো পার্থক্য বের করার সবসময় কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তো এখানে যেহেতু 5, এখানে যেহেতু -1, তাহলে 5টা যেহেতু বড়, তাহলে 5 বিয়োগ -1, তার মানে এখানে কত আসবে, 5 + 1 তার মানে 6। তো যেটাই আসুক না কেন সেটাকে সবসময় কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এখানে সমত্রিখণ্ডক করতে বলছে। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত আসে, 2 আসে। আর এখানে যেহেতু 5 থেকে -2 হয়েছে, তার মানে কমছে, তার মানে 2 করে প্রত্যেকটা ঘরে কমাইতে হবে। তার মানে 5 থেকে যখন আমরা এই ঘরটা লিখতে যাবো, তখন 5 থেকে 2 কমাই দেবো, 2 কমাই দিলে কত হয়, 3, তার মানে এখানে হবে 3। আবার 3 থেকে যখন এখানে যাবো, তখন এখানে আবার 3 থেকে কত কমবে, আমাদের 2 কমে যাবে, তার মানে কত থাকবে, 1, তার মানে এখানে আসবে 1। তাহলে আমরা আলটিমেটলি সমত্রিখণ্ডক করার জন্য যে দুইটা বিন্দু ছিল সেটা কত আসবে, 4 হবে আর 3 হবে, আর আরেকটা কি হবে, 1 হবে আর 1 হবে। তার মানে এই অপশনে যেহেতু সি নাম্বার দেওয়া ছিল, সি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে আমরা এই কম কম বেশি বেশি মেথডটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আশা করি ভর্তি পরীক্ষায় যদি সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলে তাহলে কিন্তু খুব দ্রুত সলভ করতে পারবা। তোমাদের সাথে নতুন একটা কনসেপ্ট সম্পর্কে জানবো এবং এই কনসেপ্টের প্রশ্ন কিন্তু প্রায় সময় ভর্তি পরীক্ষায় চলে আসে। এই কনসেপ্টটা হলো চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। অর্থাৎ কখন যদি একটা আয়তক্ষেত্র দেওয়া থাকে
বা কখনো যদি একটা সামন্ত্রিক দেওয়া থাকে, অথবা কখনো যদি একটা বর্গ দেওয়া থাকে, অথবা কখনো যদি একটা রম্বস দেওয়া থাকে, এবং সেই রম্বস বা সেই বর্গ বা সেই আয়তক্ষেত্রে যদি তিনটা কোণের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এবং অপর একটা চতুর্থ শীর্ষবিন্দু বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সারটা নিয়ে আসবো সেটাই তোমাদের শেখাবো। যদিও এই টাইপের প্রশ্ন একাডেমি লেভেলে আমরা অনেক কঠিনভাবে শিখে আসছি, বাট এখানেও আমরা কম বেশি যে মেথডটা আছে সেই মেথডের মাধ্যমে এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু খুব সহজে সলভ করতে পারবো। তো এখানে আমাদের কি দেওয়া ছিল, এটা একটা আয়তক্ষেত্র দেওয়া ছিল, সেক্ষেত্রে এখানে এই বিন্দুটা দেওয়া ছিল 3 2, বি বিন্দু দেওয়া ছিল 2 - 2, সি বিন্দু দেওয়া ছিল 8 - 3, এবং ডি বিন্দুর যে স্থানাঙ্ক কত সেটা আমাদের বের করতে বলছে। এবং এই টাইপের প্রশ্ন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশনে আসছিল, সামনে ভর্তি পরীক্ষা কিন্তু আসতে পারে। তো এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য সবচেয়ে সহজ যেটা টেকনিক, সেটা কি করতে হবে, আমাদের এই দুটোর যে স্থানের যে পরিবর্তন হয়েছে বা এইটার রেশিও আকারে এটার যে পরিবর্তন আসছে, সেই রেশিওটাকে ধরে এটার সাপেক্ষে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো। কিভাবে, প্রথমে দেখতে হবে 2, এটা যেহেতু এক্স, আগে এক্স নিয়ে কাজ করবো, এটা এক্স, এটাও এক্স, আগে আমরা এক্স নিয়ে কাজ করব। তাহলে এক্স এখানে 2 ছিল, 2 থেকে হয়ে গেছে 8, তাহলে 2 থেকে যদি 8 হয় তাহলে এর পার্থক্য কত, তাহলে পার্থক্যটা সবসময় কি করতে হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে যদি পার্থক্যটা বের করতে চাই, তার মানে কত হবে 8 - 2, তার মানে 6। এই 6 বাড়ছে না কমছে, তো যেহেতু 2 ছিল 2 থেকে 8-এ গেছে, তার মানে 6 বেশি হয়েছে। যেহেতু 6 বেশি হয়েছে, তাহলে উপরের এটার সাথে এটারও এক্স এর যে অবস্থান সেটা 6 বাড়বে। তার মানে এখানে যেহেতু 3 দেওয়া ছিল, তাহলে 3-এর সাথে কি করতে হবে, 6 যোগ করতে হবে, যোগ করলে কত হবে 9, তার মানে এখানে 9 হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এক্সটা খুব ইজিলি বের করতে পারলাম। এখন আমরা কি করব, ওয়াইটা বের করব। ওয়াইটা কিভাবে বের করব, তাহলে এবার আমরা এখানকার ওয়াইয়ের সাপেক্ষে এই ওয়াইয়ের কতটুকু পরিবর্তন ঘটলো সেটা আমরা দেখব। তাহলে -1 থেকে কি হয়ে গেছে, -3 হয়ে গেছে। তার মানে এখানে আমাদের কি করতে হবে, পার্থক্য বের করতে হবে, এবং পার্থক্য বের করার সময় সবসময় যেটা করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এই -1 এবং -3 এর ভিতরে কিন্তু -1 অবশ্যই বড়, তাহলে -1 থেকে পার্থক্য মানে বিয়োগ করতে হবে কি, -3 কে বিয়োগ করতে হবে। তার মানে আলটিমেটলি থাকবে কত, -1 + 3, তার মানে এখানে আসবে 2। এখন এই 2 কি বাড়ছে না কমছে, তো -1 থেকে যেহেতু -3 হয়েছে, তার মানে অবশ্যই কমছে। তার মানে 2 যেহেতু কমছে, তার মানে উপরের এখান থেকে এইটার যে ওয়াইয়ের পরিবর্তন সেটাও 2 কমবে। তার মানে 2 যেহেতু দেওয়া ছিল, এই 2 থেকে কি করতে হবে, 2 থেকে আবার 2 বিয়োগ করতে হবে, তার মানে কত হবে 0। তার মানে এখানে অ্যান্সার কত আসবে, 0 আসবে। তার মানে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে, 90। এবং এই অপশনে যেহেতু আমাদের বি নাম্বার দেওয়া ছিল, বি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে এই টাইপের যদি প্রশ্ন চলে আসে, তাহলে এই কম বেশি মেথডটা যদি একটু ভালো করে আমরা শিখতে পারি, তাহলে আশা করি ভর্তি পরীক্ষা যদি এই টাইপের প্রশ্ন আসে, তাহলে তুমি কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। আমরা মেনলি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 17-18 সেশনে ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন সলভ করবো। প্রশ্ন কি দেওয়া ছিল, এ বি সি তিনটা শীর্ষবিন্দু ত্রিভুজ দেওয়া ছিল, শীর্ষবিন্দুর মানে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া ছিল, সেক্ষেত্রে ভর কেন্দ্র কত সেটা আমাদের বের করতে বলছে। তার মানে প্রশ্ন যদি কখনো এই ভর কেন্দ্র বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে টাইপটা শিখতে হবে সেটা হলো টাইপ 4। এবং টাইপ 4টা কি নিয়ে, এটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় সম্পর্কিত, বা অন্তরকেন্দ্র বা ক্ষেত্রফল যদি কখনো নির্ণয় করতে বলে, তাহলে আমরা টাইপ 4-এর এই 3টা ফর্মুলা শিখবো। তো 1 নম্বর ফর্মুলাটা কি, কখনো যদি x1 y1, x2 y2, x3 y3 শীর্ষবিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই x1 x2 x3 কে যোগ করে দিয়ে সবসময় সেটাকে 3 দ্বারা ভাগ করব, y1 y2 y3 কে যোগ করে অলওয়েজ 3 দ্বারা ভাগ করলে আমাদের ভর কেন্দ্রটা কিন্তু বের হয়ে যাবে। তো এখন যেহেতু এখানে আমাদের কি বের করতে বলছে, ভর কেন্দ্র বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভর কেন্দ্র এক্স ওয়াই সমান কি হবে, এই 2-র সাথে 1 আর 3 কে যোগ করবো, অর্থাৎ 2 + 1 + 3 যোগ করে সেটাকে 3 দ্বারা ভাগ করে দিব। আবার এখানে কি করব, এই 3-র সাথে এই 5 + 4 কে যোগ করে 3 দ্বারা ভাগ করে দেবো, ভাগ করলে কত আসবে 2 4। এবং এটা যেহেতু সি নাম্বার দেওয়া ছিল, সি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে প্রশ্ন থাকবে, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে আসছিল। তাহলে একটি ত্রিভুজের ভর কেন্দ্র এবার দেওয়া আছে 2 0, এর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি 1 2 এবং 3 - 1 হয়, সেক্ষেত্রে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। অর্থাৎ এর আগের কনসেপ্টটা ইউজ করে করতে হবে। তো আমরা সূত্র অনুযায়ী জানি কি, x = x1 + x2 + x3, এটাকে সবসময় 3 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে ওই x এর মানটা দেওয়া আছে কত, x এর মান দেওয়া ছিল 2, তাহলে 2 বসাইলাম। x1 এর মান কত, x1 এর মান হলো 1 প্লাস, আর x2 এর মান কত 3, আর x3 এর মান তো আমরা জানি না, এটা আমরা বের করব, ভাগ কত 3। তার মানে এখানে আসছে কত 4 + x3 = 6, অতএব x3 = কত আসবে 2 আসবে। আবার অপরদিকে y সমান কি লিখতে পারি, y সমান লিখতে পারি কি আমাদের y1 + y2 + y3 ভাগ কত 3।
মানে ওয়াই এর মানটা কত দেওয়া আছে, ওয়াই মান দেওয়া আছে 0, কারণ এই ভরকেন্দ্রটাকে কিন্তু এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 0 ইকুয়াল টু কত, ওয়াই ওয়ান এর মান কত 2 প্লাস, আর এটা হলো -1, আর এটা হলো ওয়াই 3, এই ভাগ কত 3। তাহলে এখানে আসছে কত 1 প্লাস ওয়াই 3 ইকুয়াল টু 0, অতএব ওয়াই 3 ইকুয়াল টু কত আসবে -1। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে 2 - 1, এবং অপশন বিতে যেহেতু 2 - 1 দেওয়া ছিল তাহলে এটাই সঠিক উত্তর। তার মানে প্রশ্ন যদি কখনো এই ভরকেন্দ্র নির্ণয় করতে বলে তাহলে 1 নম্বর সূত্র যদি মনে রাখতে পারি, তাহলে ভর্তি পরীক্ষা যদি এই জায়গা থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। আমরা মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 13-14 সেশনে ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন সলভ করব। কি দেওয়া ছিল যে ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া ছিল 0 0 0 3 4 0, ত্রিভুজটির অন্তঃকেন্দ্র কত সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এ বলতে এখানে আমাদের একটা দেওয়া ছিল 0 0 বিন্দু, বিতে দেওয়া ছিল 0 3 বিন্দু এবং সিতে দেওয়া ছিল 4 0 বিন্দু। সেক্ষেত্রে তার অন্তঃকেন্দ্রটা কত হবে সেটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তার মানে কখনো যদি অন্তঃকেন্দ্র বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই 2 নম্বর ফর্মুলাটা শিখতে হবে। অন্তঃকেন্দ্র বের করার ক্ষেত্রে কি করতে হবে, যে এই এ যেটা দেওয়া থাকবে এর বিপরীত বাহুকে যদি এ দ্বারা প্রকাশ করে, এটা যদি সম্পূর্ণটুকু যদি এ হয়, আবার এই বি যে বিন্দু আছে তার সম্পূর্ণ যে বিপরীত যে বাহু সেটা যদি বি হয়, সি যে বিন্দু দেওয়া আছে তার বিপরীত বাহু যদি সি হয়, তাহলে সেক্ষেত্রে এই বাহুগুলোকে আগে বের করে নিতে হবে। এবং এ x1 প্লাস বি x2 প্লাস সি x3, নিচে আমাদের এ বি সি অর্থাৎ 3টা বাহু দৈর্ঘ্যকে যোগ করতে হবে। আবার যদি এই ওয়াই এর স্থানাঙ্কটা বের করতে বলি সেক্ষেত্রে ওয়াই এ y1 প্লাস বি y1 প্লাস সি y3 ভাগ এ প্লাস বি প্লাস সি দিয়ে বের করতে হবে। তার মানে প্রথম আমাদের কাজ কী হবে, আগে আমাদের এই এর কতটুকু আমাদের দৈর্ঘ্য সেটা বের করতে হবে, এবং এ কোনটা নিব, এ যে বিন্দু ধরবো তার বিপরীত যে বাহু সেটাকে আমরা এ ধরবো। তাহলে এটা যদি বের করি এ আমরা কীভাবে বের করবো অলরেডি আমরা শিখে আসছি। এ বের করার ক্ষেত্রে দুইটা বিন্দু দেওয়া থাকলে তাহলে স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে 0 থেকে 4 বিয়োগ তার উপরে স্কোয়ার প্লাস কত হবে 3 - 0 তার উপরে স্কোয়ার। তার মানে আলটিমেটলি এখানে হিসাব করলে কত আসবে 16, তার মানে 5 আসবে। তার মানে এর মান কত পেলাম আমরা 5 পেলাম। আবার বিটা যদি বের করতে চাই, বি বাহু কোনটা হবে, এ বি বিন্দুর যে বিপরীত বাহু সেটা হবে বি। তো বি করার ক্ষেত্রে কী হবে 0 - 4 তার উপরে স্কোয়ার আর 0 - 0 তার উপরে স্কোয়ার। তার মানে এখানে কত আসবে, এখানে বি সমান আসবে হলো 4। আবার সিটা যদি বের করতে চাই সি কত হবে 0 থেকে 0 বিয়োগ আর এখানে তার 3 উপরে স্কোয়ার, তার মানে সি সমান কত আসবে হলো 3। তার মানে আমরা এ বি সি যে বাহুর দৈর্ঘ্য সেটাকে তোমাকে কিন্তু আলাদাভাবে বের করতে হবে, আর যদি দেওয়া থাকে তাহলে তো ভালোই। তো সেক্ষেত্রে অন্তঃকেন্দ্র যদি বের করতে চাই তাহলে অন্তঃকেন্দ্রের যে সূত্র সেই সূত্রটা ফেলতে হবে। অন্তঃকেন্দ্রের সূত্রটা কী হবে, অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে সূত্রটা হবে কি, নিচে আমরা কি করব এ বি সি এই 3টাকে যোগ করে দেবো, যে বাহুর দৈর্ঘ্যগুলো থাকবে সেটাকে যোগ করব। প্রথমে দুইটা এবার টান দিব, প্রথমে লিখব কি এ প্লাস বি প্লাস সি। তার মানে এ প্লাস বি প্লাস সি মানে কত 5 + 4 + 3। আর এখানে যেটা করতে হবে, এখানকার টেকনিকটা মনে রাখবা, যখন তুমি 5 নিবা তার সাথে কি করতে হবে, এই বাহুর বিপরীতে কত ছিল এখানে এক্স এর মান কত 0, তাহলে 0 দ্বারা গুণ করতে হবে। প্লাস যখন তুমি বি নিবা, বিতে কত দেওয়া আছে 4, এই 4 এর সাথে বির যে আমাদের কোন কার বি বাহুটা কার বিপরীত, এই বি বিন্দুর বিপরীত, তাহলে বির এখানে এক্স এর যে মান সেটা দ্বারা গুণ করতে হবে। প্লাস যখন আমরা সি নিব 3 নিব, তখন এই বাহুর যে কোনটা দেওয়া আছে অর্থাৎ যেই বিন্দুর বিপরীতে মানে সি বাহুটা দেওয়া আছে সেখানে যে এক্স এর মান সেটাকে দ্বারা আমরা গুণ করে দেবো। আবার এখানে কি করবো 5 + 4 + 3 সবগুলোকে যোগ করে দেবো বাহুগুলোকে। উপরে আবার কি করবো, এখন ওয়াই এর মানগুলো নেব। যখন আমরা এখানে 5 নিব, এখন এই বিন্দুর বিপরীতে যেহেতু 5, তাহলে এইখানে যে ওয়াই আছে ওয়াই দ্বারা গুণ করব। প্লাস যখন আমরা বিটা নিব অর্থাৎ 4 নিব, তখন এই বিন্দুটা যার বিপরীত সেই বিন্দুতে ওয়াই এর মান কত দেওয়া আছে 3 দ্বারা গুণ করব। প্লাস আবার যখন সিটা নিব তখন এখানে কী করবো, এখানে দেওয়া আছে 3, আর এই সি বিন্দুর বিপরীতে যেহেতু সি বাহুটা দেওয়া আছে তাহলে এখানে যে ওয়াই এর মান সেটা দ্বারা কিন্তু করে দেবো। তো এখানে কত আসতেছে, উপরে আসতেছে হলো 12 আর নিচে হলো 12, আর এখানে আসতেছে 12 নিচে আসতেছে 12, তার মানে কাটাকাটি করে হচ্ছে 1:1, এবং এটাই হবে কাঙ্ক্ষিত উত্তর। এবং অপশন এতে যেহেতু এটা দেওয়া ছিল তাহলে এই নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে কখনো যদি আমাদের এই অন্তঃকেন্দ্র নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই সূত্রটা ভালো করে মনে রাখবো, এবং এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে আশা করি এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষা আসলে খুব সহজে কিন্তু সলভ করতে পারবা। আমরা মেইনলি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন সলভ করব। কি দেওয়া ছিল, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া ছিল এ বি সি, সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে তাহলে সেটা সূত্র কি হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় একটা হাফ দিব, মডুলাস x1 y1 x2 y2 x3 y3, এটা তো দেওয়াই থাকবে। শেষে আমাদের অতিরিক্ত কি নিতে হবে, এখানে x1 আর y1 যেটা নেব সেটাকে অতিরিক্ত আকারে এখানে নেওয়ার পর আমাদের হিসাব করতে হবে। তো হিসাবটা কীভাবে করতে হবে এটা আমি ম্যাথ করার সময় তোমাদের দেখাই দিচ্ছি। তো আমাদের যেহেতু এখানে ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে কী হবে, ক্ষেত্রফল = হাফ মডুলাস,
তাহলে 1 আর 2 দেওয়া আছে, তাহলে 1 2 এখানে লিখবো, -5 1 দেওয়া আছে তাহলে লিখবো -5 1 লিখবো, 2 দেওয়া আছে 2 লিখবো, -3 দেওয়া আছে -3 নিচে লিখবো। আর প্রথম যেটা আছে 1 আর 2 এটাকে রিপিট করে 1 আর 2টা লিখে ফেলবো। তারপর কি করতে হবে, হাফ। সো প্রথম আমাদের কাজ হবে কি, এটার সাথে এটাকে গুণ করতে হবে। এটার সাথে এটা গুণ করলে কত হবে 1, আবার এটার সাথে এটাকে গুণ করতে হবে, গুণ করলে কত হবে -5 -3, তার মানে 15। আবার এটার সাথে এটা গুণ করতে হবে, কত হবে আমাদের এখানে 4। আর মাইনাস আবার কি করতে হবে, এবার এটার সাথে এটাকে গুণ করতে হবে, তাহলে এটার সাথে এটাকে গুণ করলে কত হবে -10। আবার এটার সাথে এটাকে গুণ করতে হবে, গুণ করলে কত হবে 2। আবার এটার সাথে এটাকে গুণ করতে হবে, কত হবে -3। সো এই হলো হিসাব। তাহলে এখান থেকে কত আসে হাফ, আর এখানে আমাদের আসতেছে কত, এখানে আসতেছে হলো 20 মাইনাস, এখানে আমাদের কত আসতেছে মাইনাস আর প্লাস 11 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট আসতেছে 31/2। এবং অপশনে যেহেতু ডি নাম্বার এটা দেওয়া আছে, তাহলে ডি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে কখনো যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে ক্ষেত্রফলের টেকনিকটা মনে রাখবা, প্রথমে আমাদের এটার সাথে এটাকে গুণ করতে হবে, এটার সাথে এটাকে গুণ করতে হবে, এটার সাথে এটাকে গুণ করতে হবে, মাইনাস আবার এটার সাথে এটাকে গুণ, এটার সাথে এটাকে গুণ, এটাকে এর সাথে গুণ করার মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। আর ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন সামনে আসার সম্ভাবনা কিন্তু তুলনামূলক বেশি আছে। এখন আমরা মেনলি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 7-8 সেশনে আসা একটা প্রশ্ন সলভ করবো। প্রশ্ন কি দেওয়া আছে, K205 2 - K, 3 বিন্দুদ্বয় সমরেখ হলে, এখানে একটা ক্লু দেওয়া আছে কি, সমরেখ হলে কে এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল। তো প্রশ্ন যদি কখনো ওই সমরেখ কথাটা উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইপ 5 ফর্মুলাটা সম্পর্কে জানতে হবে। টাইপ ফর্মুলাটা 5টা কি নিয়ে, এটা হলো প্রশ্ন যদি কখনো লেখা থাকে সমরেখ বা সমবিন্দু বা একই সমতল বা একই সরলরেখা, এই কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে প্রথম আমরা 1 নম্বর ফর্মুলাটা শিখবো। যদি কখনো 3টা বিন্দু দেওয়া থাকে, যে x1 y1 x2 y2 x3 y3 এবং বিন্দু 3টা যদি সমরেখ হয়, তাহলে সেক্ষেত্রে বিন্দু ত্রয়ের ঢাল সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, y1 - y2 x1 - x2 সমান সমান y2 - y3 ভাগ হলো x2 - x3 কিন্তু হবে। তো এখন এই সূত্র দিয়ে আমরা বিগত সালে একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে এটা ভালো করে একটু বুঝে নিই। তো এখানে আমাদের কি কি দেওয়া ছিল, প্রথমে যেটা দেওয়া আছে এটা কিন্তু x1, এটা হলো y1, এটা কি আমাদের x2, এটা হলো y2, এটা আমাদের x3, এটা আমাদের x3, এটা হলো y3। তারপরে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে x1 হলো k, আর হলো y1 হলো কত আমাদের 2, x2 = হলো 0, আবার y2 = কত 5, আবার x3 = 2 - K, আবার y3 = কত 3। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে বলতে সমরেখ, আর সমরেখ হলে আমরা এই সূত্রটা কিন্তু লিখতে পারবো। অর্থাৎ y1 মাইনাস লিখতে পারবো y2 ভাগ আমরা লিখতে পারবো x1 - x2 = লিখতে পারবো y2 - y3, আর লিখতে পারবো x2 - x3, এটা কিন্তু লিখতে পারবো। y1 এর মানটা কত, y1 এর মান 2, আর y2 এর মানটা কত 5 বসাই দিলাম। x1 এর মানটা কত, x1 এর মান হলো k, আর x2 এর মানটা কত, x2 এর মান হলো 0, আর y2 এর মানটা কত, y2 এর মানটা কত আমাদের 5, y3 এর মানটা কত, y3 এর মানটা হলো 3, আর x2 এর মানটা কত, x2 এর মান হলো 0, আর x3 এর মানটা কত 2 - K। কিন্তু এখানে যেহেতু মাইনাস হলো, মাইনাসের কারণে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত আসতেছে, -3 আসতেছে, এখানে কত আসতেছে, k আসতেছে, আর এখানে হচ্ছে 2, আর এখানে থাকছে কত আমাদের k - 2 থাকতেছে। এখন আমরা যদি গুণ করি আড়াআড়ি, তাহলে 2k থাকতেছে, এটার সাথে এটাকে যদি গুণ করি -3k থাকতেছে, প্লাস কত থাকতেছে 6 থাকতেছে। তার মানে এখানে থাকবে কি, এটা যদি এই পাশে নিয়ে আসি 2k + 3k = কত 6, তার মানে অতএব k সমান কত আসবে 6/5। এবং অপশন বি তে যেহেতু 6/5 দেওয়া আছে, তাহলে বি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরের ম্যাথটা সলভ করবো। তারপরের ম্যাথটা আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 2002-3 সেশনে আসছিল। তো এখানে আমাদের কি দেওয়া ছিল, এখানে একটা সমীকরণ দেওয়া ছিল, আর একটা সমীকরণ দেওয়া ছিল, এখানে 3টা সমীকরণ দেওয়া ছিল। সেক্ষেত্রে বলছে এই রেখাগুলা বা এই সমীকরণগুলো যদি সমবিন্দু হয়, সেক্ষেত্রে এম এর মানটা বের করতে বলছে। তার মানে সমীকরণ বা রেখা সম্পর্কিত যদি সমবিন্দু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের 2 নম্বর ফর্মুলাটা শিখতে হবে। 2 নম্বর ফর্মুলাটা কি, এখানে যদি একটা সমীকরণ দেওয়া থাকে a1x + b1y + c1 = 0, আর একটা যদি রেখা দেওয়া থাকে a2x + b2y + c2 = 0, আর একটা রেখা যদি দেওয়া থাকে a3x + b3y + c3 = 0, এবং এই 3টা রেখা যদি সমবিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানকার a1 a2 a3 পরপর লিখবো, b1 b2 b3 পরপর লিখবো, c1 c2 c3 পরপর লেখার পর সে নির্ণায়কের মান যদি 0 ধরি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা
সমবিন্দু দিয়ে কোনো প্রশ্ন আসলে সলভ করতে পারবো। তো তাহলে সর্বপ্রথম আমাদের যেটা কাজ থাকবে কি, আগে আমাদের যেটা করতে হবে, যেই সমীকরণটা দেওয়া থাক না কেন সেই সমীকরণের এক পাশে 0 নিয়ে আসতে হবে, বাদ বাকি সবগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তাই যদি হয়, তাহলে যদি আমরা এখানে সমীকরণগুলো একটু মডিফাই করি, এখানে লিখতে পারি x - y + 1 = 0, এটা লেখা যায় এটার পরিবর্তে কি লেখা যায়, 2x - y + 2 = 0 লেখা যায়। এটার পরিবর্তে লেখা যাবে mx - y + 3 = 0 লেখা যায়। কারণ আমাদের টার্গেট থাকবে যে এক পাশে 0 নিয়ে আসে, ধরুন 0 নিয়ে আসলাম। এখানে যেহেতু সমবিন্দু দেওয়া আছে, তাহলে সমবিন্দু যে শর্ত আছে সেই শর্তটা আমরা লিখবো। শর্তটা কি, শর্তটা হবে কি, এখানে x এর সহগ কত, কোনো কিছু নেই, মানে 1, এখানে x এর সহগ হলো 2, এখানে x এর সহগ হলো m, এখানে y এর সহগ হলো -1, এখানে y এর সহগ হলো -1, এখানে y এর সহগ হলো -1, এখানে আছে 1 2 3, এর মান কত ধরতে হবে, 0 ধরতে হবে। এখন এটাকে যদি আমরা নির্ণয়কের মান বের করি, তাহলে প্রথমে যদি 1 ধরি, তাহলে 1 ধরবো, আর 1 যখন ধরবো তখন কি, এর কলাম বাদ এর সারি বাদ দিলে কি থাকে, কি থাকতেছে, আলটিমেটলি থাকতেছে হলো এটার সাথে এটাকে গুণ করতে হবে, তো গুণ করলে -3, এটার সাথে এটা গুণ করলে +1 হবে। আর এখানকার কিন্তু পজিশন প্লাস, এখানে হলো মাইনাস, এখানে প্লাস, তো এখানে পজিশনের যেহেতু মাইনাস আছে সেই মাইনাসটা আর এখানকার মাইনাস প্লাস হয়ে যাবে। আর এই টাইপের নির্ণয় কিন্তু আমরা মেনলি ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায় খুব ভালোভাবে দেখাইছি। তাহলে এক্ষেত্রে এর কলাম বাদ এর সারি বাদ, তাহলে কি থাকবে, এখানে থাকবে হলো 6, আর এখানে থাকবে -2m, আবার এখানে থাকবে +1, আর এখানে কি থাকবে, এটা বাদ, তাহলে কিন্তু -2, আর এখানে থাকবে কত, এখানে -2 আর +m = কত, 0। তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে কত, আলটিমেটলি এখানে থাকতেছে হলো -1, আর এখানে থাকতেছে হলো +6 -2m -2 আর +m = 0। তার মানে এখানে থাকতেছে কত, -m + 3 = 0, অতএব m = কত হবে, আমাদের থাকবে হলো 3। এবং অপশনে এতে যেহেতু 3 দেওয়া ছিল, এই নাম্বারটাই হবে সঠিক উত্তর। তার মানে কখনো যদি আমাদের এই সমবিন্দু সম্পর্কিত কোনো তথ্য দেওয়া থাকে বা সেই শর্তটা দেওয়া থাকে এবং সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই 2 নম্বর ফর্মুলাটা মনে রাখবো, তাহলে খুব সহজে সলভ করতে পারবো। আর যদি বিন্দু দেওয়া থাকে 3টে বিন্দু, সেক্ষেত্রে 1 নম্বর ফর্মুলাটা ইউজ করবো। তাহলে এই টাইপের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষা আসে, তাহলে আশা করি সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা মিলে এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা সরলরেখার যে বাকি যে কনসেপ্টটা আছে সেটা তোমাদের ক্লিয়ার করে দিব, এবং তোমাদের কাজ থাকবে এই ক্লাসগুলো যখন করবা অবশ্যই সেটা খাতায় সুন্দরভাবে নোট করে ফেলবা। কারণ খাতায় নোট করে ফেললে পরীক্ষার আগে তুমি সেটা সুন্দরভাবে রিভিশন দিয়ে পরীক্ষা হলে গেলে এই জায়গা থেকে প্রশ্ন আসলে কিন্তু অ্যান্সার করতে পারবা। তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।